আচ্ছা, চলুন সরাসরি আজকের এই বিশ্লেষণে ঢোকা যাক। প্রথম আলো পত্রিকায় প্রকাশিত দারুণ কৌতূহল উদ্দীপক একটা আর্টিকেল নিয়ে আজ আমরা কথা বলবো। নিবন্ধটির শিরোনাম প্রেসিডেন্ট ট্রাম্প এরপর আরও কি করবেন। এখানে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথাগত নিয়মনীতি ভাঙার প্রবণতা, নিজের একটা স্থায়ী লিগেসি বা পরম্পরা তৈরির তীব্র আকাঙ্ক্ষা এবং এর পেছনের আইনি ও রাজনৈতিক তত্ত্বগুলোকে খুব চমৎকারভাবে বিশ্লেষণ করা হয়েছে। তো কোনো রাজনৈতিক পক্ষ না নিয়ে চলুন সরাসরি দেখা যাক মূল নিবন্ধটি ঠিক কী বলছে এবং কিভাবে এসব ঘটনা মার্কিন প্রশাসন ও বিশ্ব রাজনীতিতে প্রভাব ফেলছে। আমাদের আজকের আলোচনার রূপরেখাটা খুবই সিম্পল। প্রথমে আমরা দেখব প্রথা ভাঙার কিছু নির্দিষ্ট উদাহরণ। এরপর এগিয়ে যাব নজিরবিহীন কিছু আইনি লড়াইয়ের দিকে। তৃতীয় ধাপে একক নির্বাহী তথ্য নিয়ে কথা বলা হবে। আর সবশেষে ইতিহাসের বিশাল ক্যানভাসে পুরো বিষয়টির একটা চূড়ান্ত মূল্যায়ন দাঁড় করানো হবে। তো শুরুতেই প্রথা ভাঙার বিষয়টা নিয়ে একটু কথা বলা যাক। নিবন্ধটাতে খুব স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে যে কিভাবে প্রচলিত নিয়মনীতি আর প্রথাগত সীমানাকে একেবারেই পাত্তা না দিয়ে একজন রাষ্ট্রনেতা নিজের একটা চিরস্থায়ী পরম্পরা গড়ার দিকে এগিয়ে যাচ্ছেন। নিউ ইয়র্ক টাইমসের বরাতে আর্টিকেলে একটা খুব পাওয়ারফুল উক্তি দেওয়া হয়েছে। উক্তিটি ছিল ঠিক এরকম: আমার কাজের একমাত্র সীমাবদ্ধতা হলো আমার নিজের নৈতিকতা, আমার নিজের মন। বোঝাই যাচ্ছে এই কথাটি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তার নিজস্ব স্টাইল আর প্রচলিত আইনের প্রতি দৃষ্টিভঙ্গির একটা শক্ত ভিত্তি তৈরি করে দেয়। এটি নির্দেশ করে যে তিনি নিজেকে প্রচলিত নিয়মের অনেকটা ঊর্ধ্বে ভাবতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। আর এই উক্তিটিরই কিছু চোখ কপালে তোলার মতো বাস্তবিক প্রতিফলন কিন্তু দেখা যায়। নিবন্ধে বলা হয়েছে, জর্জ ওয়াশিংটন বা অ্যাব্রাহাম লিঙ্কনের মতো ইতিহাসের স্মরণীয় হতে তিনি যেমন গ্রিনল্যান্ড বা ভেনেজুয়েলার দিকে নজর দিয়েছেন, তেমনি সামরিক আর স্থাপত্যের দিক দিয়েও তার বিশাল সব উচ্চাকাঙ্ক্ষা রয়েছে। জাস্ট একবার ভাবা যায়, একটা দুটো রণতরী নয়, একেবারে ট্রাম্প ক্লাস অফ ওয়ারশিপস নামে নতুন জাতের রণতরী বহর তৈরির প্রস্তাব। এমনকি খোদ হোয়াইট হাউসের চেয়েও বড় একটা বলরুম নির্মাণের আকাঙ্ক্ষাও প্রকাশ পেয়েছে, যা তার ঐতিহাসিক বিশালত্ব অর্জনের ইচ্ছাকেই প্রমাণ করে। নামকরণের এই লম্বা লিস্টটা সত্যি একটু খেয়াল করার মতো। সূত্র অনুযায়ী বিপুল সংখ্যক প্রতিষ্ঠান আর স্থাপনার নাম বদলে বা নতুনভাবে তৈরি করে সেখানে তার নিজের নাম যুক্ত করা হয়েছে। কেনেডি ট্রাম্প সেন্টার থেকে শুরু করে ট্রাম্প ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, তালিকাটা বেশ বড়। আর্টিকেলে এও দেখানো হয়েছে যে ডলারে নিজের সিগনেচার যুক্ত করা বা পাসপোর্টে নিজের ছবি বসানোর মতো বিষয়গুলো তার এই নিজের নাম আর লিগেসিকে পাকাপোক্ত করার চেষ্টারই একটা অংশ। আচ্ছা, স্মৃতিস্তম্ভ বা স্থাপনার নাম বদলানোর পর্যায় থেকে সরে এসে এবার একটু ভিন্ন দিকে তাকানো যাক। নিবন্ধে অত্যন্ত অস্বাভাবিক এবং একেবারেই নজিরবিহীন কিছু আইনি লড়াইয়ের কথা বলা হয়েছে। চলুন সেগুলো দেখা যাক। $10 বিলিয়ন! এই বিশাল সংখ্যাটি সত্যিই অবাক করার মতো। নিবন্ধে জানানো হয়েছে, 2019 সালে নিজের আয়করের হিসাব ফাঁস হয়ে যাওয়ার অভিযোগে তিনি নিজেই নিজের সরকারের রাজস্ব বিভাগের বিরুদ্ধে $10 বিলিয়ন ক্ষতিপূরণ চেয়ে মামলা ঠুকে দিয়েছেন। সবচেয়ে অদ্ভুত ব্যাপারটা হলো, নিজের সরকারের বিরুদ্ধে করা এই মামলায় এখন বিচার বিভাগ একটা বিশাল অস্বস্তিকর অবস্থায় পড়েছে। কারণ তাদের এখন ঠিক করতে হবে তারা কি বিবাদীর পক্ষে মামলা লড়বে নাকি জনস্বার্থে বাদীর বিরুদ্ধে দাঁড়াবে। এবার একটা বেশ ইন্টারেস্টিং রহস্যের কথা বলি। একটা সাধারণ ঝিনুকের ছবির ওপর লেখা 8647 এর মানে কি হতে পারে? শুনতে খুব নিরীহ মনে হলেও নিবন্ধটি বলছে, সোশ্যাল মিডিয়ায় করা এই একটা মাত্র ছবি পোস্ট করার কারণে সাবেক এফবিআই প্রধান জেমস কোমির বিরুদ্ধে খোদ বিচার বিভাগ বা ডিওজে একটা মামলা দায়ের করে বসেছে। মার্কিন বিচার বিভাগ বা ডিওজে এই সংখ্যাগুলোর একটা অদ্ভুত লজিক দাঁড় করিয়েছে। তাদের যুক্তি অনুযায়ী চলতি ভাষায় 86 মানে হলো কাউকে ছেঁটে ফেলা বা খুন করা, আর 47 মানে হলো দেশের 47তম প্রেসিডেন্ট। 2-2-4 মিলিয়ে বিচার বিভাগ এটাকে সরাসরি একটা হত্যাচেষ্টা হিসেবেই ব্যাখ্যা করেছে। যদিও নিবন্ধে বলা আছে যে আইনজ্ঞরা এই ব্যাখ্যা শুনে রীতিমতো হেসে উড়িয়ে দিয়েছেন, কারণ পোস্টটা ছিল 1 বছর আগের এবং প্রকাশের একদিন পরেই তা মুছে ফেলা হয়েছিল। এই অদ্ভুত আইনি পদক্ষেপের পেছনে কিন্তু একটা বেশ লম্বা প্রেক্ষাপট আছে। 2016 সালের নির্বাচনে রুশ হস্তক্ষেপ নিয়ে তদন্তের দায়িত্বে ছিলেন জেমস কোমি, আর সেখান থেকেই মূল বিরোধের শুরু, যার জেরে 2017 সালে তাকে বরখাস্ত করা হয়। নিবন্ধের লেখকের পর্যবেক্ষণ হল, সেই পুরনো বিরোধের শেষ ধরে সম্প্রতি ইন্টারনেট ঘেঁটে এই ঝিনুকের পোস্টটাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে নতুন করে এই হত্যাচেষ্টার মামলাটা সাজানো হয়েছে। এতক্ষণ তো বেশ কিছু অসাধারণ প্রশাসনিক আর আইনি পদক্ষেপ দেখা গেল। এবার চলুন দেখি ঠিক কোন রাজনৈতিক তত্ত্বের ওপর ভিত্তি করে এই কাজগুলোকে যৌক্তিকতা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। নিবন্ধটাতে খুব নিরপেক্ষভাবেই একটা বিষয় উঠে এসেছে।
সুপ্রিম কোর্টের রক্ষণশীল বিচারকদের দিক থেকে কোনো বাধা না আসা আর কংগ্রেস সদস্যদের নীরবতার কারণে সরকারের 3টি শাখার মধ্যে যে ঐতিহ্যবাহী নিয়ন্ত্রণ ও ভারসাম্য মানে চেক অ্যান্ড ব্যালেন্স থাকার কথা তা প্রায় ভেঙেই পড়ছে। এই অবাধ ক্ষমতার চর্চা দেখেই নিউ ইয়র্ক টাইমসের মধ্যে পত্রিকা রীতিমতো প্রশ্ন তুলেছে যে তিনি কি একজন ম্যাড কিং বা পাগল রাজা হিসেবে আবির্ভূত হচ্ছেন। ব্যাপারটা ক্লিয়ার করার জন্য আমাদের একক নির্বাহী তত্ত্ব বা ইউনিটারি এক্সিকিউটিভ থিওরির কনসেপ্টটা বুঝতে হবে। এটি এমন একটা সাংবিধানিক ও আইনি ধারণা যা বিশ্বাস করে যে দেশের সমস্ত নির্বাহী ক্ষমতার নিরঙ্কুশ কেন্দ্রবিন্দু হলেন প্রেসিডেন্ট। এই তত্ত্ব অনুযায়ী একজন প্রেসিডেন্ট কার্যত বিচার ও আইন প্রণয়ন প্রক্রিয়ার উপরও নিজের চূড়ান্ত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেন। প্রথম আলোর নিবন্ধটি জানাচ্ছে যে রক্ষণশীল স্কলাররা তাদের এই তত্ত্বের সপক্ষে যুক্তরাষ্ট্রের আদি স্থপতি আলেকজান্ডার হ্যামিল্টনের মতাদর্শের একটা বিশেষ ব্যাখ্যা ব্যবহার করে থাকেন। তাদের লজিক হল, যেহেতু দেশের যে কোনো ভালোমন্দের জন্য শেষমেশ প্রেসিডেন্টকেই দায়ী করা হয়, তাই সব সিদ্ধান্ত নেওয়ার চূড়ান্ত আর সর্বেসর্বা ক্ষমতাটাও কেবল তার হাতেই থাকা উচিত। আর্টিকেলের লেখকের সবচেয়ে বড় উদ্বেগের জায়গাটাই হল এই তুলনামূলক চিত্রটা। যখন ব্যক্তিগত ইচ্ছা অনুযায়ী সংবিধানকে ব্যবহার করা হয়, তখন একজন নির্বাচিত প্রেসিডেন্ট আর একজন রাজার মধ্যকার পার্থক্যটা একেবারে ঝাপসা হয়ে যায়। একটু খেয়াল করলেই দেখা যাবে, একজন প্রেসিডেন্ট তার ক্ষমতা পান সংবিধান থেকে, যা একটা নির্দিষ্ট সীমারেখার মধ্যে আবদ্ধ। অন্যদিকে একজন রাজা বা একনায়ক নিজেই নিজের সব ক্ষমতার নিরঙ্কুশ উৎস হন। এই সীমারেখাটি মুছে যাওয়াটাই আসলে সবচেয়ে বড় ভয়ের কারণ হিসাবে তুলে ধরা হয়েছে। আমরা আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এবার সমসাময়িক মার্কিন রাজনীতি থেকে একটু সরে গিয়ে পুরো বিষয়টাকে বৈশ্বিক ইতিহাসের বৃহত্তর ক্যানভাসে ফেলে তুলনা করা যাক। ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় অমরত্বের সন্ধানে বিশ্বের নানা প্রান্তের ঐতিহাসিক শাসকেরা কিভাবে শহরের নাম বদলেছিলেন। সোভিয়েত নেতা জোসেফ স্টালিন সরিস্তিন শহরের নাম বদলে রেখেছিলেন স্টালিনগ্রাদ। আবার ইরাকের সাদ্দাম হুসেন মাদিনাত আল থাউরার নাম বদলে করে দিয়েছিলেন সাদ্দাম সিটি। মানে নামকরণের এই তীব্র আকাঙ্ক্ষা যে শুধু বর্তমান সময়ের কোনো ঘটনা নয়, তার ঐতিহাসিক প্রমাণ কিন্তু এগুলোই। তবে রাজনৈতিক আত্মমগ্নতার সবচেয়ে চরম আর বিস্ময়কর রূপ দেখিয়েছিলেন তুর্কমেনিস্তানের প্রেসিডেন্ট নিয়াজভ। নিবন্ধে উল্লেখ করা হয়েছে, তিনি সবকিছুকে একেবারে ছাপিয়ে গিয়েছিলেন। নিজের নাম বদলানোর পাশাপাশি তিনি পুরো ক্যালেন্ডারই বদলে ফেলেছিলেন। জানুয়ারি মাসের নাম রেখেছিলেন নিজের নামে, আর এপ্রিল মাসের নাম রেখেছিলেন নিজের মায়ের নামে। রাজনৈতিক অহংবোধের এর চেয়ে বড় দৃষ্টান্ত বোধ হয় ইতিহাসে আর দ্বিতীয়টি নেই। তো এই ঐতিহাসিক প্রেক্ষাপটগুলো সামনে রেখে নিবন্ধের লেখক একটা দারুণ কৌতূহলোদ্দীপক আর কাল্পনিক প্রশ্ন ছুড়ে দিয়েছেন, যে গতিতে সবকিছুর নামকরণ হচ্ছে, তাতে ভবিষ্যতে কোনো একদিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির নাম বদলে যদি ট্রাম্প সিটি রাখা হয়, তবে কি অবাক হওয়ার কিছু থাকবে? কিন্তু দিন শেষে ইতিহাস আসলে কি বলে? ইতিহাস প্রমাণ করে যে এই সব রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষার সবচেয়ে বড় আর চূড়ান্ত জবাবটা হল সময়। একটা সময়ের ব্যবধানে স্ট্যালিনগ্রাদের নাম আবার পরিবর্তিত হয়ে ভোলগাগ্রাদ হয়েছে, সাদ্দাম সিটি বদলে সাদর সিটি হয়েছে, আর তুর্কমেনিস্তানের ক্যালেন্ডারেও সেই পুরনো মাসের নামগুলোই ফিরে এসেছে। পরম প্রতাপশালী শাসকদের চাপিয়ে দেওয়া লিগাসিও কালের গহ্বরে একসময় ঠিকই হারিয়ে গেছে। তার মানে হল, অত্যন্ত আগ্রাসী রাজনৈতিক ক্ষমতাই হোক বা কৃত্রিমভাবে তৈরি করা যে কোনো পরম্পরাই হোক না কেন, তার সাময়িক। সময়ই হল সেই চূড়ান্ত বিচারক যা সব কিছুর নিষ্পত্তি করে। প্রথম আলোর এই বিশ্লেষণটা আমাদের সামনে একটা অমোঘ প্রশ্ন রেখে যায়। ক্ষমতার এই সাময়িক আস্ফালন কি সত্যি কোনো নেতার চিরস্থায়ী লিগেসি তৈরি করতে পারে, নাকি শেষ পর্যন্ত মহাকালের কাছে সবাইকেই হার মানতে হয়? গভীরে ভাবার মতো একটা বিষয়, তাই না? এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।